মোনালিসার মুখোশ খুলতে এবার হাত মেলালো কম্পাস, মেঘমালা ও রশ্মিকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান মোনালিসার দিকে আঙুল তুললে তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আসলে আসলে মোনালিসা তো বাচ্চা মেয়ে, ও তো এত কিছু বোঝে না। ওকে ওকে মুক্তি অ্যাপ্রিসিয়েট করেছে, ওকে ভুলভাল বুঝিয়েছে, তার জন্যই হয়তো বা মোনালিসা এমনটা করেছে। এতে মোনালিসার কোনো দোষ নেই। তাই তাই প্লিজ মোনালিসাকে তুমি এসব বলে অপমান করো না বিহান। তুমি তুমি মোনালিসাকে ক্ষমা করে দাও। ও শুধু তোমার ভালোবাসা পাবার লোভে এমনটা করেছে, শুধু তোমাকে ভালোবেসে এমনটা করেছে। আমার নাতনি ইচ্ছে করে এমনটা করেনি, তুমি বিশ্বাস করো। এরপরে দেখা যায় এই সবকিছু শুনে মুক্তি মনে মনে বলতে থাকে, সময় বুঝে আপনিও পাল্টি খেয়ে নিলেন তো। আর এর এর জবাব আমি অবশ্যই আপনাকে দেব। আপনাকে আমি এমন ভাবে ফাঁসাবো না, তখন তখন আপনি আমাকে ছাড়া আর কুল পাবেন না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় বিহান সবকিছু দেখে রাগে গজগজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, মোনালিসাকে আমি উচিত শিক্ষা দেব, অনেক বড় শিক্ষা দেব। ও বারবার বারবার এভাবে অন্যায় করবে আর ভালোবাসার দোহাই দিয়ে পালিয়ে যাবে, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। ওকে ওকে শাস্তি দিতে হবে। এভাবে বারবার যদি আমি ওকে ক্ষমা করে দিই, তবে তবে ও আরো বড় ক্রিমিনালে পরিণত হবে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে মোনালিসাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে এরপরে দেখা যায় মুক্তি অখিলেশকে বলতে থাকে, প্লিজ অখিলেশ, তুমি তুমি অন্তকে আমাকে বুঝো, আমাকে বোঝার চেষ্টা করো। ঠিক তখনই অখিলেশ বলতে থাকে, তুমি এটা কি করে করতে পারলে মুক্তি? আমি তোমাকে এর জন্য কখনোই ক্ষমা করব না। তুমি আমার কাছে কখনোই ক্ষমা পাবে না। তখন তখন দেখা যায় অখিলেশের কথা শুনে মুক্তি বলতে থাকে, এসব তুমি কি বলছো? তখন অখিলেশ বলতে থাকে, তুমি এভাবে এভাবে আমার ক্ষতি কি করে করতে পারলে? এভাবে ক্ষতি করার মানেটা কি? তখন তখন বিহান বলে ওঠে, শোনো মুক্তি মাসি, তুমি তুমি যদি ভালো চাও তবে এখান থেকে বেরিয়ে যাও। তা না হলে কিন্তু আমি যদি রেগে যাই তবে ব্যাপারটা ভালো হবে না। তখন মুক্তি বলতে থাকে, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে আমাকে প্লিজ এখান থেকে বের করে দিও না। তখন অখিলেশ বলতে থাকে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না মুক্তি, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এর জন্য তুমি কখনো ক্ষমা পাবে না। তখন তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা অখিলেশের দিকে তাকিয়ে থাকে। এরপরে অখিলেশ বলতে থাকে, তুমি তুমি এত বড় বেইমানিটা কি করে করতে পারলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তখন তখন মুক্তি বলতে থাকে, আমিও তোমাকে ভালোবেসে সবটা করেছি। মোনালিসা যেমন বিহানকে ভালোবেসে এই সবকিছু করেছে, আমিও তোমাকে ভালোবেসে সবকিছু করেছি। মোনালিসা যেমন বিহানকে ভালোবেসে সবকিছু করতে পারে, আমিও তোমাকে ভালোবেসে সবকিছু করতে পারি। তাই আমি এমনটা করেছি। এতে তো আমার কোনো অন্যায় হয়নি, আমি তো কোনো অন্যায় করিনি। আর এটার জন্য আমাকে তোমরা শাস্তি দিতে পারো না। আর এরপরে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকলে তখন তখন অখিলেশ বলতে থাকে, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তোমাকে দেখে এখন আমার ঘৃণা হচ্ছে। তোমাকে ভালোবাসা দূরে থাক, তোমাকে আমি আর কখনোই ক্ষমা করতে পারবো না। এ কথাটা মাথায় রেখো। তখন তখন দেখা যায় ঋতুজাকে মুক্তি বলতে থাকে, আমি তোর কাছে হাত জোড় করছি ঋতু, তুই কিছু একটা বল, আমাকে আমাকে ক্ষমা করে দিতে বল। এই বলেই মুক্তি অখিলেশের পা জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি মরে যাব। তখনই অখিলেশ মুক্তিকে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, একদম না। আমি তোমাকে আর কখনো ক্ষমা করব না, আর নিজের জীবনেও জায়গা দেব না। এরপরে দেখা যায় এই সবকিছু দেখে ভয় পেতে থাকে মোনালিসা বলতে থাকে, আচ্ছা দাদু, আমাকে কি এখন সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবে? আমি কিন্তু এখান থেকে যাব না। এরপরে দেখা যায় সেনাপতিকে জড়িয়ে ধরে মুক্তি বলতে থাকে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানটার কি হবে? আমার সেনাপতির তো কেউ নেই, আমার সেনাপতির কি হবে? প্লিজ ঋতু, তুই বোঝার চেষ্টা কর। আমার সেনাপতির মুখের দিকে তাকিয়ে আমাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি তো ভালোবাসার জন্য করেছি, আমি তো ইচ্ছে করে করিনি বল। এরপরে দেখা যায় কিঞ্জল বলতে থাকে, এই লোকগুলোই বা কি করে এভাবে একটু টাকার জন্য মানুষের জীবন নিতে একবারও ভাবলো না। এই বলে লোকগুলোকে মারতে যাবে। ঠিক তখনই দেখা যায় বিহান এসে কিঞ্জলকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ কাকামণি, তুমি এরকম করে উত্তেজিত হও না। এভাবে উত্তেজিত হয়ে ওদের সঙ্গে লড়াই করে কিছু হবে না। এটা তো আমাদের বাড়ির লোকই করেছে, তবে ওদের দোষ দিয়ে কি হবে বলো? আমাদের আমাদের নিজের লোকেরাই তো এভাবে আমাদের ঠকিয়েছে, আর ওনারা তো
বাইরের লোক, ওনারা টাকা দিয়ে কাজ করে, টাকা পেয়েছে, কাজটা করেছে, এতে তো ওদের কোনো দোষ নেই। এতে এতে ওদের দোষারোপ করে কোনো লাভ নেই। এরপরে বিহান কম্পাসের সামনে এসে বলতে থাকে, কম্পাস ভৌমিক, আই এম সরি, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর আর তুমি যেহেতু নিজেকে প্রমাণ করে দিয়েছো, তুমি চাইলে তুমি নোবেল ফিউচার অফ কলেজে নতুন করে জয়েন করতে পারো। আর আর আমাদের যে অনুষ্ঠানটা হবে সেখানেও তুমি পার্টিসিপেট করতে পারো। সেখানে এমন কিছু তৈরি করো যার জন্য আমাদের নোবেল ফিউচার অফ কলেজ ফার্স্ট প্রাইজ আনতে পারে। এই কথাটা মাথায় রেখো, আর আমি তোমার উপর ভরসা করে এই দায়িত্বটা তোমাকে দিচ্ছি কম্পাস। তুমি যাতে এই কাজটা করতে পারো, তবেই আমি তোমাকে আরো কাছে টেনে নেব। এরপরে রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই, এতদিন পরে কি ভালো যে খবরটা দিলি না, অনেক ভালো লাগছে। আর বিহানের এমন কথা শুনে রাগে গজগজ করতে থাকে মোনালিসা। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা, এখন এখন চুপচাপ থাকো, এখন কিছু করার চেষ্টা করো না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আর মোনালিসা, এবার প্লিজ অন্তত অন্যের কুবুদ্ধিতে না চলে নিজের বুদ্ধিতে একটু চলার চেষ্টা করো। এভাবে অন্যের বুদ্ধিতে চলতে গিয়ে দেখো বারবার তুমি নিজেই শাস্তি পাচ্ছ, বারবার তুমি নিজেই ফেঁসে যাচ্ছ। এভাবে অন্যের বুদ্ধিতে চলাটা বন্ধ করো। তখন দেখা যায় মাহি ও অভিজ্ঞান দত্ত দুজনেই অবাক হয়ে যায়। এরপরে ঋতুজা বিহানের কথাগুলো সেখানে দাঁড়িয়ে শুনতে থাকে আর চুপ করে থাকে। তখন কম্পাসও বিহানের কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনলে তখন বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার সঙ্গে এভাবে ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয়নি। আর তোমার পাশে থাকাটা আমার প্রয়োজন ছিল। আর আমি তোমার পাশে থাকতে পারিনি। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে, ঋতু, তুই কিছু বলবি না? আমি তো শুধুমাত্র জেলাসি থেকে এসব করেছি। তখন মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, প্লিজ মুক্তি, আমি তোকে হাত জোড় করে বলছি, এখান থেকে বেরিয়ে যা। আর এখান থেকে বেরিয়ে যা, কখনো এখানে ফিরে আসিস না। এভাবে আমাদের সংসারে আর অশান্তি বাঁধাস না। তোকে আমি আজকে শুধু ছেড়ে দিচ্ছি, কারণ তোর জন্য আমি কম্পাসকে পেয়েছি। তুই এটুকু ভুলের মাঝেও এটুকু একটি ভালো কাজ করেছিস। আর মিস্টার অভিজ্ঞান দত্ত, আপনাকেও আমি এবার থ্রেট করে দিচ্ছি, আপনার নাতনি যেন আর কখনো আমাদের বাড়ির কারো ক্ষতি করার চেষ্টা না করে। আর আপনিও সমান দোষী, কারণ আপনিও ওকে সাপোর্ট করেছেন। এটার জন্য আমি আপনাদের এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। শুধুমাত্র বের করে দিলাম না, কারণ আপনাদের ভুলের কারণে কম্পাসকে আমি এ বাড়িতে বউ করে পেয়েছি। আমার পুত্রবধূ হিসেবে কম্পাসকে আমি পেয়েছি। তাই আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এখন আসতে পারেন। এখন আপনারা সবাই চলে যান। এরপরে দেখা যায় সে লোকগুলো সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন ঋতুজা বলতে থাকে, আমি 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 বলছি যে মোনালিসার 4 দিন পরে চোখের ব্যান্ডেজটা খোলা হবে, সেই অবধি মোনালিসা এখানে থাকতে পারে। আর এরপরে প্লিজ দয়া করে ওকে এখান থেকে নিয়ে যাবেন। আর মুক্তি, তোকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপরে যদি আর কোনো ভুল বা ত্রুটি দেখতে পাই তবে কিন্তু তখন ভালো হবে না। তখন কিন্তু তোকে পস্তাতে হবে। এটার জন্য তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এই কথাটা মাথায় রাখিস। এই কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝতে পেরেছিস? তখন দেখা যায় ঋতুজা আরো বলতে থাকে, তুই যে কাজগুলো করেছিস সেগুলোর জন্য তোকে পস্তাতে হবে, তোকে অনেক অনেক সাফার করতে হবে। আর মোনালিসা, তুমি এভাবে অন্যের কথায় এভাবে বারবার অপরাধ করতে পারো না। অবশ্য আমি জানি যে এসবের মধ্যে তুমিও তোমার দাদু ইনভলভ আছো। এখন বাঁচার জন্য সবটা দোষ মুক্তি ও সেনাপতির ঘাড়ে চেপে দিচ্ছ। এর মধ্যে তোমরাও ইনভলভ আছো, এটা আমি নিশ্চিত। এরপরে দেখা যায় ঘরে এসে রশ্মিকা কম্পাসকে বলতে থাকে, ছোট বৌদি, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে যখন মোনাদির ঘরে মুক্তিমাসি যায় না, তখনই দরজাটা বন্ধ করে যায়, আবার আবার যখন বেরোয় তখন আশপাশটা কেমন ঘুরে ঘুরে দেখে। আমার মনে হচ্ছে ওর যে অন্ধ হওয়া, এর মাঝেও কিছু একটা রহস্য আছে। আমার মনে হচ্ছে এটার মধ্যেও বড় কোনো ষড়যন্ত্র আছে। তখন মেঘমালা বলতে থাকে, এটাও আমাদের এক্সপোজ করতে হবে। আমার মনে হচ্ছে মোনাদি কোনোভাবে অন্ধ নয়। তখন দেখা যায় কথাটা শুনে কম্পাস হাসতে থাকে। তখন মেঘমালা বলতে থাকে, শোন কম্পাস, আমার 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 মনে হচ্ছে এই সবকিছুই সত্যি। আর মোনালিসা সবটাই দেখতে পাচ্ছে, ও নাটক করছে। ঠিক তখনই দেখা যায়
পৃথা ও বাবুলাল একটি থলে নিয়ে এসে কম্পাসকে দেখাতে থাকে আর বলতে থাকে, ছোট বৌদি দেখো না, এই সবকিছু না মোনা ম্যাম যে ঘরে থাকে সেই ঘরের জানালার পাশ থেকে পাওয়া গেছে। এগুলো তো খাবারের প্যাকেট। তখন তখন মেঘমালা বলতে থাকে, দেখেছিস কম্পাস, এই মেয়েটা সত্যি সত্যি নাটক করছে, তার জন্যই তো ওই এগুলো খাবার খাচ্ছে, কিন্তু এগুলো খাবার ওকে কে এনে দিচ্ছে? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমরা যে কথাগুলো বললে সবটা আমি আগে থেকেই জানতাম। আমি আগে থেকেই জানি যে মোনা ম্যাডাম এবারও নাটক করছে, তাই আমি কিছু বলিনি, কিন্তু আমি আগে থেকেই ও ঘরে একটি চিপ লাগিয়ে রেখেছিলাম, সেটার সাহায্যে সবটা আমি রেকর্ড করেছি। আর তোমরা সেটা শুনবে। এরপরে দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় পৃথা। পৃথা বলতে থাকে, এসব কি বলছিস তুই কম্পাস? তুই তো দেখছি সাংঘাতিক মেয়ে। তখন তখন দেখা যায় মেঘমালা হাসতে থাকে আর বলতে থাকে, কম্পাসের দ্বারাই এসব সম্ভব। আমি জানতাম কম্পাস সব দিকটা নজরে রাখবে। তখন তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই সবকিছু আমি নজরে রেখেছিলাম, আর একা একটা একটা করে সব প্রবলেম সলভ করতেছি। তখন তখন দেখা যায় এ কথা শুনে পৃথা বলতে থাকে, "এই মেয়েটা তো দেখছি খুব সাংঘাতিক, এই মেয়েটাকে শাস্তি দিতে হবে। মেয়েটা বারবার বারবার এরকম করলে তবে তো বিহান তোকে ছেড়ে ওই মোনালিসার দিকে আকৃষ্ট হয়ে পড়বে। তখন তখন দেখা যায় এই কথা শুনে পৃথা আরো বলতে থাকে যে, আচ্ছা কম্পাস, দেখেছিস আজকে আজকে মোনালিসা থোতামত ভোতা করে দিয়েছে। বিহান বলল তো যে কম্পাসকে ও ভালোবাসে, আর মোনালিসা যেন ওর থেকে কিছু এক্সপেক্ট না করে। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ এটা অবশ্য আমার ভালোই লেগেছে। এরপরে কম্পাস ল্যাপটপ বের করে বলতে থাকে, দেখো এই যে মোনা ম্যামের সকল কথা এখানে রেকর্ড করা আছে। এদিকে দেখা যায় সেনাপতি মুক্তিকে বলতে থাকে, আজকে কিন্তু জোর বাছা বেঁচে গেছি মা। এমন কোনো আর কোনো কাজ করো না যেটার জন্য আমাদের এখান থেকে একদম বেরিয়ে যেতে হয়। তখন মুক্তি বলতে থাকে, এবার এবার আমাদের পোক্তভাবে এখানে এখানে গেড়ে বসতে হবে। এবার আমাদের ডিএনএ টেস্টটা করে নিতে হবে, আর তার জন্য অবশ্য ঋতুর সঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। এরপরে ডিএনএ টেস্টে তোর আর অখিলেশের ডিএনএটা ম্যাচ করে গেলেই তখন তখন দেখবি আমি অখিলেশকে কি করে ভয় দেখিয়ে ওর থেকে সকল সকল সম্পত্তির পাই টু পাই করে হিসাব করে ভাগাভাগি করে নিই। এটা তুই বুঝতে পারবি। আর আমাদের যে করে হোক এই ডিএনএ টেস্টটা করে নিতে হবে। তখন তখন সেনাপতি বলতে থাকে, মা এতে কোনো ঝামেলা হবে না তো? কম্পাস মেয়েটা যে ব্রিলিয়েন্ট, ও কোনোভাবে সবটা ঘেঁটে দেবে না তো? তখন মুক্তি বলতে থাকে, কিছুতেই পারবে না, কারণ ও বুঝতেই পারবে না যে তোর ডিএনএ স্যাম্পল না দিয়ে আমি বিহানের ডিএনএ স্যাম্পলটা ঢুকিয়ে দিয়েছি। এতে ও কিছুতেই বুঝতে পারবে না। তখন তখন দেখা যায় এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, মা এরপরে যেন আর কোনো ব্লেন্ডার না হয়। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে যে, শুধু একবার প্রমাণ করে দিই যে অখিলেশের সঙ্গে তোর ডিএনএটা ম্যাচ করে গেছে। এরপরে সবটা মিটমাট হয়ে যাবে। আর অখিলেশকে সামলানো এটা আমার 2 মিনিটের ব্যাপার। কারণ অখিলেশ অনেক জায়গায় অনেক কুকর্ম করে রেখেছে, সেগুলো আমি সবটাই জানি। তাই অখিলেশকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটাও আমার জানা আছে। এদিকে ম্যানেজার ডিকে কে বলতে থাকে, স্যার এই দেখুন, এই 2 জায়গায় এই যে কম্পাসের যা ও ননদ দুজনের ফোনটা বেশিরভাগ এখানেই দেখাচ্ছে। ওরা বেশিরভাগ সময় এখানেই থাকে, এখানেই যায়। দুজনে একই জায়গায় বারবার গিয়ে অনেক সময় করে কাটিয়ে আসে। আমার মনে হচ্ছে এখানেই কম্পাসের মা আর কম্পাসের বাবা আছে। আর এই লোকটা এই জায়গাতে একটি বাড়িও আছে, সেই বাড়ির মালিক বিদেশে থাকে, বাড়িটা ভাড়ায় থাকে। এ কথা শুনে অবাক হয়ে যায় ডিকে। ডিকে বলতে থাকে, তবে এক্ষুনি যেতে হবে সেখানে। আমার মনে হচ্ছে ওখানে কম্পাসের মা ও কম্পাসের বাবা আছে। এদিকে দেখা যায় মেঘমালা বলতে থাকে, তবে এবার কি করবি কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, আমি এমন অবস্থা তৈরি করব যাতে মোনালিসা নিজে থেকে সবাইকে বলতে থাকে, আমি ভুল করেছি, ভুল করে এমন একটি কাজ করেছি যার জন্য আমি এখন পস্তাচ্ছি। ও নিজের মুখেই সবটা স্বীকার করবে, ও সবার কাছে সবটা স্বীকার করবে যে ও নিজেই ভুল করেছে। তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, যে মেয়ে, ও কি সবটা স্বীকার করবে কম্পাস? তখন কম্পাস বলতে থাকে, এমন পরিস্থিতি তৈরি করব না, ওকে স্বীকার করতেই হবে। সবটা এমন ভাবে সাজাবো, ওকে সবটা নিজের মুখেই স্বীকার করতে হবে। বিহান স্যারের সামনে ও নিজের মুখে সবটা স্বীকার
স্বীকার করবে আর নিজের ভুলও বুঝতে পারবে। তখন রশ্মিকা বলতে থাকে, ঠিক বলেছো ছোট বৌদি। এই যে মোনাদিকে সবটা নিজের ভুলটা বুঝিয়ে দিতে হবে, তা না হলে এই মেয়েটা বারবার বারবার এরকম করে তোমার আর ছোটদা ভাইয়ের জীবনে জীবনে ধ্বংস নেমে আনবে, বারবার তোমাদের জীবনে ঝামেলা করতে চলে আসবে।